গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক বাজেট উপস্থাপন করেছে সরকার এবং অর্থমন্ত্রীর যে আজকে বাজেট প্রস্তাব সেটির শিরোনাম কিন্তু সেরকমই ছিল। বাজেটের মূল বিষয়গুলো আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তারপর আমরা বিশ্লেষকের মতামত জানবো। নতুন বাজেটের লক্ষ্য স্থির, কিন্তু চাপ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উন্নয়নের বয়ান দেওয়া হয়েছে এর আগে এবং তারপর সেখানে অর্থনীতির ভিত দুর্বল করা হয়েছে, এমন কথাও কিন্তু অর্থমন্ত্রীর তরফ থেকে আজকে এসেছে। কিন্তু অর্থনীতির মূল স্তম্ভ আসলে কি? অর্থনীতির মূল স্তম্ভ এবার তারা যেটি মোটা দাগে বলেছেন, এক তো হচ্ছে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে হবে, সেটি একটি লক্ষ্য। এর পাশাপাশি অর্থনীতির গণতন্ত্রায়ন বলতে আমরা আসলে সেই ধারণাকে বুঝছি যে এই অর্থনীতিতে আসলে সবাইকে ইনক্লুড করা হবে। অর্থাৎ এর আগের সময়গুলোতে আমরা দেখেছি যে অর্থনীতিতে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী, কখনো ব্যবসায়ীরা, কখনো অন্য কোনো ধরনের যারা গোষ্ঠী, তারা এক ধরনের প্রাধান্য পেয়েছে। শিল্পের ক্ষেত্রে এক ধরনের বড় ব্যবধান এসেছে। কিন্তু এবার সরকার যেটি বলছে যে তারা অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে আসলে সবাইকে অন্তর্ভুক্তিমূলক, যেহেতু মানে সবাইকে ইনক্লুড করতে যায়, এবং সে কারণেই কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত পরে আরও জানাবো, সেটি হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃষ্টিশীল অর্থনীতির ধারণা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যারা মূলধারার অর্থনীতিতে কখনো সম্পৃক্ত হয়নি, বিশেষ করে আর্টস এবং কালচারের সাথে যারা জড়িত, তাদেরকে এবং মূলধারায় নিয়ে আসার জন্য কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে অর্থনীতির বিনিয়ন্ত্রণকরণ বা ডিরেগুলেশন যেটিকে বলা হয়। অর্থাৎ অর্থনীতিতে সব ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে সব ধরনের সিদ্ধান্ত এক জায়গা থেকে আসবে এবং সব ক্ষেত্রে সেগুলোর উপর নিয়ন্ত্রণ করতে হবে। সব ধরনের বিনিয়োগ বা সব ধরনের যে কোনো ধরনের অর্থায়নের ক্ষেত্রে আসলে কঠোর বিধিনিষেধ থাকবে। অর্থমন্ত্রী চান এই জায়গাগুলোতে আরেকটু ফ্লেক্সিবল হতে, যেগুলো ফ্লেক্সিবল ইকোনমির দেশগুলোতে হয়। যেহেতু বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করবে আর কিছুদিন পরই, তারপরেই যখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন বিনিয়োগ আসার সুযোগ হবে, নতুন বিদেশি রাষ্ট্রদের সাথে বাণিজ্য করার সুযোগ আসবে, সেক্ষেত্রে আসলে অর্থমন্ত্রী মনে করেন যে বিদেশি বিনিয়োগ টানার জন্য এবং অভ্যন্তরীণ যে বিনিয়োগ খাত সেটিকে চাঙ্গা করার জন্য আসলে অর্থনীতিতে নিয়ন্ত্রণ কিছুটা কমানো দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাজেট কি আসলে সবসময় গতানুগতিকই থাকছে, নাকি বাজেটে নতুন কিছু থাকছে? কেননা নতুন কিছু থাকছে, আমরা শিরোনামে বলছিলাম যে জনগণ আসলে জানতে চায় যে তাদের জীবনযাত্রায় আসলে কতটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনে কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটি দেখতে পাচ্ছি যে নিত্যপণ্য, অর্থাৎ চাল, ডাল, আলুর, পেঁয়াজের মতো যে পণ্যগুলো, 7টি নিত্যপণ্যের দামে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ আগামীতে এই ধরনের পণ্যগুলো কিছুটা কম দামে পাওয়া যাবে বলে আমরা আশা করতেই পারি। এর পরের অবস্থায় আমরা যেটি দেখতে পেয়েছি যে আরও যে ধরনের নতুন সিদ্ধান্তগুলো এসেছে, যে প্রবাসীরা, আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড় যারা সরবরাহ নিশ্চিত করেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা, তাদের জন্য আসলে প্রবাসী কার্ড দেওয়া হবে এবং সেই প্রবাসী কার্ড আসলে তারা বিভিন্ন ধরনের জরুরি সেবা বা ব্যাংকে বা বিমায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু তারা কাজে লাগাবেন। হেলথ কার্ড পাবেন নাগরিকরা। এই হেলথ কার্ড বা স্বাস্থ্যসেবা যাতে সবাই সমান সুবিধা পান এবং এই হেলথ কার্ডের আওতায় যাতে সবাই তাদের সাধ্যের ভিতরে সব ধরনের স্বাস্থ্যসেবা একই ধাঁচে পান, সেজন্য কিন্তু সব নাগরিককে হেলথ কার্ড দেওয়া হবে, যেটির বাস্তবায়ন শুরু হবে প্রান্তিক পর্যায় থেকে। ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছিলাম, আরেকটু বলে দিই, 300 কোটি টাকা বরাদ্দ ইনিশিয়ালি করা হয়েছে এবং বলা হচ্ছে যে বিভিন্ন সংস্কৃতি চর্চা, থিয়েটার, নাচ, গান, চলচ্চিত্র, এই ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে আসলে মূলধারার অর্থনীতিতে যুক্ত করার জন্য এই উদ্যোগ। নবায়নযোগ্য বিদ্যুৎ বা জ্বালানি যাই বলি না কেন, সেখানে একটি বড় পরিবর্তন কিন্তু সরকার আনতে চায়। সেই ঘোষণা তারা কিছুদিন আগে যখন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে সেখানেও দিয়েছিল। আজকে কিন্তু তারা বলেছে যে শুল্কমুক্ত সোলার এবং ইলেকট্রিক পণ্য আমদানিতে অনেক ধরনের সুবিধা দেয়া হবে। শুল্ক প্রত্যাহার হয়েছে, আগাম কর প্রত্যাহার হয়েছে এবং আরেকটি কথা বলা হয়েছে, সরকার বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব চার্জিং স্টেশন করে দিবে, যাতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে ভেহিকলগুলো আছে সেগুলো যাতে সহজে চার্জ দেওয়া যায় এবং ইভি গাড়ি যেগুলোকে বলা হয় সেগুলোকে আমদানির পর যখন সেগুলোর স্থাপনা করা হবে সেটির কর যেমন কমবে এবং ইভি গাড়ির যে চার্জিং স্টেশন সেটিও কিন্তু বিনা শুল্কে আনা যাবে বলে সরকার ঘোষণা দিয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি শুধু ভালো খবরই দিচ্ছে, নাকি কিছুটা চমক বা বিপত্তির কারণও নিয়ে আসতে পারে? কেনই কথা বলছি, কারণ অর্থনীতিতে চাপ বাড়তে পারে এই একটি সিদ্ধান্ত থেকে। সরকার বলছে জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, সেজন্য একটি বড় বরাদ্দ দরকার। কিন্তু সেই বরাদ্দটি আসলে কোন খাতটি থেকে দেখানো হবে সেটি এখনো স্পষ্ট না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, সরকারের পৃথক বরাদ্দের জায়গা থাকে, সেখান থেকে কিন্তু আসলে সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সেটি বাস্তবায়ন করা হবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে 3 নম্বর দিতে হবে, অর্থাৎ রিটার্নও জমা দিতে হবে। এটা এক ধরনের যাদের রিটার্ন এখনও জমা দিতে হয় না তাদের জন্য একটি ভোগান্তির কারণ হতে পারে। আরেকটি হচ্ছে ক্ষুদ্র এবং খুচরা ব্যবসায়ীরা, যারা সাধারণত মনে করেন তাদের কোনো ভ্যাট দিতে হবে না, তাদেরকে কিন্তু একটি মিনিমাম ভ্যাটের আওতায় নিয়ে আসা হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। সবশেষ যেটি জানাতে চাই যে নির্দিষ্ট কিছু লেনদেনে ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়ীদের যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় বা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে হয়, তাহলে তাদেরকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নম্বর নিতে হবে এবং আয়করের একটি প্রথম স্ল্যাবও রয়েছে, সেটি আমরা দেখেছিলাম, সেটি কিন্তু প্রথম ক্ষেত্রে এটিকে আমরা দেখেছি যে বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম যারা আয়কর দিবেন তাদেরকে আসলে একটু বড় পরিসরের স্ল্যাব থেকে আসলে
কি বলবো, তাদেরকে আয়কর হিসাব করতে হবে। আমরা বাজেট বিশ্লেষণ যেহেতু জানবো বলছিলাম, বাংলাদেশের অর্থনীতির সাথে বা বাণিজ্যের সাথে যিনি একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। জনাব মাহমুদ হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বাজেটের আদ্যপান্ত জানেন আমি জানি, খুব বেশি এটি নিয়ে প্রশ্ন আপনাকে পেঁচাবো না, আমি সরাসরি প্রশ্নটা করতে চাই। ব্যবসায়ীদের জন্য এই বাজেটকে আপনি কতটা সুখকর মনে করেন? একটা পয়েন্ট অফ ক্ল্যাশ কিনা আমি জানি না, এনবিআর বলছে তার আরো রেস্ট্রিক্টেড হবে আর গভর্নমেন্ট বলছে ডিরেগুলেট করবে। আপনারা আসলে কি বার্তা পাচ্ছেন? ধন্যবাদ জগন্নাথকে। এনবিআর সরকার যদি ডিরেগুলেশন চায় তাহলে অবশ্যই সবাইকে রেগুলেশন করার যে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে হবে, এটা প্রথম কথা। আর এক কথায় যদি বলতে চাই তাহলে বাজেট বক্তৃতা যা শুনলাম, এটা ব্যবসা বন্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি এটা বাস্তবায়ন করা যায়। অনেক সুন্দর সুন্দর বক্তব্য এখানে এসছে, অনেক বিষয়গুলো যেটা আমরা অতীতে চেয়েছিলাম পাইনি, সেটা হচ্ছে এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ট্যারিফের ক্ষেত্রে যে এবং অন্যান্য যে কথা বলা হচ্ছে, অন্তত 3 বছর বা 5 বছর মেয়াদী পলিসি ঘোষণা করা হচ্ছে। যেমন পার্সোনাল প্রথম 3 বছরের স্ল্যাবগুলো কি হবে, পরে 2 বছরে কি হবে, এটা অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। সেই হিসাবে আমি বলবো যে মোটামুটি ব্যবসা বান্ধব একটা বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটাকে বাস্তবায়ন করা। আরেকটা বিষয় জনাব মাহমুদ হাসান খান, সেটি হচ্ছে যে পোশাক খাতের ব্যবসায়ীদেরকে বলি বা দেশের বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, আপনাদের ক্ষেত্রে করের বিষয়টা বা রাজস্ব খাতের বিষয়টা এক ধরনের অন্যরকম হয়, সেটি নিয়ে আপনাদের আগামীর পর্যবেক্ষণ কি সেটি জানতে চাই। কিন্তু এবার বলা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে করের আওতায় নিয়ে আসা হবে, সেটা প্রান্তিক পর্যায়ে গেলে সেটিও যেমন হবে। আবার স্টার্ট আপ যারা নিচ্ছেন তাদেরকে আসলে কোনো ধরনের ভ্যাট দিতে হবে না, এমন ঘোষণাও এসেছে। আপনারা আসলে কোনো মিশ্র বার্তা পাচ্ছেন কিনা? হ্যাঁ, মিশ্র বার্তা তো আছেই। আমরা এবং আপনারা সবাই যেটা বলে আসছিলাম যে নির্দিষ্ট একটি শ্রেণীর উপর যদি করের চাপ বাড়ানো যায় এবং করের পরিমাণ বাড়ে, তাহলে কর দেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হয়। সেই ক্ষেত্রে ট্যাক্স নেট বা কর জাল যেটা, সেটা বাড়াতে হবে, একেবারে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি একেবারে ইউনিয়ন পর্যায়ে এখনো অনেক মানুষ বসবাস করেন যারা কর দেওয়ার মতো অবস্থানে আছেন, সেই প্রক্রিয়াটা চালু করতে হবে। কিন্তু এক্ষেত্রে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের একটা বন্ধুসুলভ আচরণ করতে হবে, যেন কর নিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি না হয়। এটা যদি করা যায় তাহলে কর আহরণ করা সম্ভব। আরেকটি বিষয় জনাব মাহমুদ হাসান খান, আপনারা এটি নিয়ে প্রায়শই আলোচনা করেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ আসলে কিছুদিন পরে এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে। যদি আমরা বাড়তি সময় কতটুকু পাবো সেটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, সেই সিদ্ধান্ত জানার জন্য। যতটুকুই সময় পাওয়া যায়, অর্থমন্ত্রীর কথা শুনে মনে হয় যে তিনি খুব ডেসপারেট, অর্থনীতিকে পেছনের অবস্থা থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কিছু ডেসপারেট মেজার নিতে হয়েছে এবং তিনি সেটি আজকে বলেছেনও। কিন্তু সামনে যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের চাপ, আমি বলবো যে আমাদের গ্র্যাজুয়েশনের একটি নতুন প্রেশার আসবে। এই বাজেট কি সেই প্রস্তুতি নেওয়ার, অর্থাৎ ব্যবসায়ীদের সেই প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা? দেখেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন বিনিয়োগ করার পরিবেশ বা অবকাঠামো থাকবে। আমরা বলে আসছি যে 3টা বিষয় নিয়ে কাজ করা। একটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, 2 নম্বর হচ্ছে পোর্টের ইফিসিয়েন্সি এবং ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে করা, আর কস্ট অফ ফান্ড কমিয়ে আনা। এই বিষয়গুলো কিন্তু বাজেটে এসছে। যেমন ঢাকা চিটাগাং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছে, জ্বালানি নিরাপত্তার কথা বলা হয়েছে, এবং আপনার হলো যে কস্ট অফ ফান্ড বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে যেটা হবে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটা কমে যাবে। যদি এটা কমে যায় তাহলে এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে যে ট্যারিফ বাড়তি আসবে সেটা অ্যাড্রেস করা সম্ভব। অন টপ অফ এভরিথিং, বাজেটে এটাও এসছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্য দেশের সাথে আমাদের এফটিএ করতে হবে। সেটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা জাপানের সাথে ইপিএ করে ফেলেছি। সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএ করতে হবে, জিএসপি প্লাস না। এফটিএ না করলে পোশাক শিল্পের যে শুল্ক প্রবেশিকা দেয় ইউরোপিয়ান ইউনিয়নে, সেটা কিন্তু বজায় থাকবে না। সুতরাং আমি যতদূর জানি এটার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা তেমনটি আশা করি। জনাব মাহমুদ হাসান খান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।